ওয়েলকাম টু প্রো ক্রিয়েটিভ মাইন্ড অ্যান্ড পেডাগজি চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এখানে পেডাগজি সংক্রান্ত সমস্ত বিষয়ের এমসিকিউ টেস্ট এর ব্যবস্থা করেছি। এছাড়া নেট, সেট, এসএলএসটি এডুকেশন এবং প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের সঙ্গে সঙ্গে অল পেডাগজি আর সিটেটের অল পেডাগজি কোশ্চেন এখানে আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব ক্রিয়েটিভিটি সম্পর্কে সমস্ত বিষয়। এর আগে আমরা পার্ট 1 আলোচনা করেছি, এবার আমরা আজকে পার্ট 2 আলোচনা করব। আগে আমরা পার্ট 2তে আমরা 21টি এমসিকিউ আলোচনা করেছিলাম। তার মধ্যে যে সমস্ত এমসিকিউগুলো আমরা আলোচনা করেছিলাম সেগুলো আলোচনা হয়েছে। আজকে আমরা তারপর থেকে আলোচনা করব। তো চলো প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, এখানে রয়েছে সৃজনশীলতার কোন দিকটি বা কোন ধারণার নতুনত্ব বা আনকোরা ভাবকে নির্দেশ করে? নতুনত্ব বা আনকোরা ভাব এখানে কি, যে নতুন কোন বিষয় রয়েছে এবং আনকোরা কোন বিষয় রয়েছে সেগুলি এখানে দেখা হয়েছে। তার মধ্যে একটি হলো মৌলিকত্ব, সাধারণ জ্ঞান, প্রথাগত চিন্তা এবং অনুকরণ। আমরা জানি যে মৌলিকত্ব মানে তার অরিজিনালিটি, আর সাধারণ জ্ঞান মানে সাধারণ জ্ঞান, আর অনুকরণ মানে হচ্ছে নকল করা। এখানে আমরা জানি এর সঠিক উত্তর হলো মৌলিকত্ব। মৌলিকত্বের মাধ্যমেই আমরা সৃজনশীলতার মধ্যে যে নতুনত্ব থাকে বা যে নতুনত্ব আমরা লক্ষ্য করতে পারি সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। এই মৌলিকত্ব হলো সৃজনশীলতার নতুনত্ব বা আনকোরা ভাব। তার পরের প্রশ্ন দেখো, তার পরের প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি অভিসারী চিন্তন বা কনভার্জেন্ট থিঙ্কিংয়ের উদাহরণ? গণিতের একটা নির্দিষ্ট সূত্রের মাধ্যমে উত্তর বের করা, একটি কাগজ দিয়ে 10টি খেলনা বানানো, গল্পের শেষ অংশে নিজের মতো করে লেখা, নতুন কোনো যন্ত্র আবিষ্কার করা। এখানে আমরা জানি যে অভিসারী চিন্তন মানে যখন কোনো একটা সূত্রের মাধ্যমে একটি সূত্রের মাধ্যমে একাধিক উত্তর বের করা, তখন তাকে বলা হয় অভিসারী চিন্তন। পরের প্রশ্নটা দেখো, অনুশীলনে সৃজনশীলতার সাথে নিচের কোন আবেগটি নেতিবাচকভাবে জড়িত? তাহলে কৌতূহল, আনন্দ, আগ্রহ এবং উদ্বেগ বা অতিরিক্ত দুশ্চিন্তা। এখানে কিন্তু বলেছে নেতিবাচক। তাহলে কৌতূহল কি? এগুলো আগ্রহ, আনন্দ, কৌতূহল এগুলো সব পজিটিভ, মানে কি এগুলো সব ধনাত্মক বলতে পারি। কিন্তু আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে যে নেতিবাচক কি? নেতিবাচক হলো অতিরিক্ত দুশ্চিন্তা করা, এটি একটি নেতিবাচক আবেগ। এই নেতিবাচক আবেগ হচ্ছে সৃজনশীলতার নেতিবাচক আবেগ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে উদ্বেগ বা অতিরিক্ত দুশ্চিন্তা। ক্লিয়ার? চলো তাহলে আমরা তার পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা রয়েছে যে সৃজনশীলতার ক্ষেত্রে সেনেটিক্স পদ্ধতি কিসের ওপর নির্ভর করে? শুধুমাত্র ছবি আঁকা, একটি সিদ্ধান্ত, অ্যানালজি বা সাদৃশ্য স্থাপন, মুখস্থ করা। আমরা জানি এখানকার যে সেলটিক্স এর বলা হয়েছে এটি একক সিদ্ধান্ত মুখস্থ করা নয়, এটি হচ্ছে একটির সঙ্গে অন্যটির সাদৃশ্য স্থাপন করাকে আমরা সেলটিক্স বলে থাকি। তার পরের প্রশ্ন দেখো, সৃজনশীল চিন্তা কোন ধরনের গোলার্ধের কার্যাবলীর সাথে বেশি সম্পর্কযুক্ত বলে মনে হয়? মস্তিষ্কের পেছনের অংশ, বাম গোলার্ধ, ডান গোলার্ধ, উভয় গোলার্ধের সমানভাবে? আমরা জানি এটি হচ্ছে ডান গোলার্ধ, ডান গোলার্ধে লক্ষ্য করা যায়। তারপরে প্রশ্ন দেখো, সৃজনশীলতা বিকাশের খেলাধুলা কেন গুরুত্বপূর্ণ? পড়াশোনা থেকে পালানোর জন্য এটা কখনোই নয়, শুধুমাত্র শরীরে সুস্থ রাখার জন্য, একটি কল্পনা শক্তি এবং নিয়ম ভাঙার সৃজনশীলতা সাহস দেয়, আর সময় কাটানোর জন্য। এরকম নয়, যখন কোনো চিন্তাভাবনাকে আমরা নতুনভাবে লিখি তখন তাকে সৃজনশীলতা বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, সৃজনশীলতা বিকাশের খেলাধুলা কেন গুরুত্বপূর্ণ? পড়াশোনা থেকে এটা বললাম। তারপরে প্রশ্ন চলে এসে আমরা পরের প্রশ্ন হচ্ছে 27 প্রশ্ন, সৃজনশীলতার
4P মডেলের উপাদানগুলি কী কী? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সৃজনশীলতা থেকে। এখানে আমরা দেখব যে 4P কী হচ্ছে: ফিজিক্স, ফিলোসফি, সাইকোলজি, পলিটিক্স, প্লিজ প্রমোশন অ্যান্ড প্রোডাক্ট, পেন, পেপার, পেন্সিল আর পেন্ট। কিন্তু আমরা জানি সৃজনশীলতার 4টি 4P রয়েছে: পার্সন, প্রসেস, প্রোডাক্ট এবং প্লেস। এই চারটিকে, অপশন ডি, এই চারটিকে সৃজনশীলতার উপাদান বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, সৃজনশীলতার উৎসাহিত করার জন্য ওপেন এন্ডেড প্রশ্ন কেন প্রয়োজন? এগুলি কোনো উত্তর নেই বলে, এগুলো মুখস্থ করা সহজ, শিক্ষকের পরিশ্রম কমানোর জন্য, এগুলি শিক্ষার্থীর গভীর এবং ভিন্নভাবে চিন্তা করতে বাধ্য করে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, সৃজনশীলতার ক্ষেত্রে মানসিক মানচিত্র বা মাইন্ড ম্যাপিং এর ভূমিকা কী? রাস্তা চিনে চলা, শুধুমাত্র সুন্দর করে কোডিং করা, ধারণাগুলি সাদৃশ্য করা এবং সেগুলির মধ্যে মনোসংযোগ স্থাপন করা এবং খাতা পরিষ্কার রাখা। অপশন সি এর সঠিক অ্যান্সার। তারপরটা চলে আসো, আমরা এবার 30-এর প্রশ্ন দেখব। 31 চলে এসছে, তাও এটা দেখে নিই একবার। 30-এটা রয়েছে কি? সৃজনশীলতার সাথে অনুপ্রেরণা বা ইন্সপিরেশনের সম্পর্ক কি? এটি সৃজনশীল কাজের প্রারম্ভিক উদ্দীপনা যোগায়। অনুপ্রেরণা মনের অলসতা। অনুপ্রেরণা আসলে কেবল একটা থিম বা জায়গায়, অনুপ্রেরণা ছাড়াই সব কিছু সম্ভব। এটা সম্ভব নয়। এটি সঠিক অ্যান্সার হলো এটি সৃজনশীল, অর্থাৎ এ, এটা সঠিক অ্যান্সার। তারপরটা দেখো, নিচের কোনটি সৃজনশীল চিন্তার একটা প্রধান পর্যায় নয়? বিস্তৃতি, প্রস্তুতি, ইনকিউবেশন এবং যাচাইকরণ। এই বিস্তৃতি কখনোই নয়, কারণ আমরা বিস্তৃতি মানে আমরা জানি যে ভুলে যাওয়া। যদি কোনো শিক্ষার্থী কোনো বিষয় সম্পর্কে ভুলে যায়, তাহলে তখন আমরা কখনোই বলবো না যে এই সমস্ত শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা রয়েছে। কিন্তু অন্য অন্য বিষয়গুলি থাকতে পারে, প্রস্তুতি, ইনকিউবেশন এবং যাচাইকরণ, এগুলো কিন্তু সৃজনশীলতার ক্ষেত্রে সহায়তা করে। তারপরে প্রশ্ন দেখো, সৃজনশীলতা কাজের ক্ষেত্রে ফিডব্যাক বা গঠনমূলক মন্তব্যের গুরুত্ব কী? তুলে ধরে নিরুৎসাহিত করা, সব সময় কেবল প্রশংসা করা, কাজটি বাতিল করে দেওয়া, ধারণাটি আরও উন্নত এবং কার্যকর করতে সাহায্য করা। এখানে আমরা জানি যে যখন আমাদের সৃজনশীলতার ফিডব্যাক হবে, তখন ধারণাটিকে আরও উন্নত ও কার্যকর করতে সাহায্য করার কথা বলা হয়েছে। তারপর দেখো, সৃজনশীলতাকে সর্বজনীন বলা হয় কেন? সৃজনশীলতা হওয়ার সম্ভাবনা প্রতিটি মানুষের মধ্যেই সুপ্ত থাকে। সবাই একই গান গাইতে হয় বলে এটি শুধুমাত্র বৈজ্ঞানিক জ্ঞানীদের থাকে। এটি উত্তরের সূত্রে কেবল রাজাদেরই পান, এরকম নয়। সৃজনশীলতা সবার মধ্যেই থাকে, এটি সম্ভবত প্রতিটি মানুষের মধ্যেই সুপ্ত অবস্থা থাকে, কিন্তু শিক্ষার্থীরা সেগুলো বুঝতে পারে না। যারা বুঝতে পারে তাদের মধ্যে ক্রিয়েটিভ শিক্ষার্থী আমরা তাদেরকে বলতে পারি। তারপর দেখো, সৃজনশীলতা চিন্তার ক্ষেত্রে ইনটিউশন বা স্বজ্ঞা কী? অন্যের কথা হুবহু বিশ্বাস করা, যুক্তিহীন কুসংস্কার, বই উত্তর দেওয়া, গভীর যুক্তি ছাড়াই হঠাৎ কোনো সত্য উপলব্ধি করা। এই হঠাৎ কোনো সত্য উপলব্ধি করা, একে বলা হয় ইনটিউশন। একেও আমরা সৃজনশীলতা বলতে পারি। তো সৃজনশীলতা এটা একটা ইনটিউশন। স্কুলে সৃজনশীলতা হ্রাসের একটা বড় কারণ কোনটি? সৃজনশীলতা হ্রাস পায় কারণ কি? বন্ধুদের সাথে মেলামেশা করা না, লাইব্রেরি পড়াশোনা করা, অতিরিক্ত পরীক্ষা বা গ্রেড চাপ, বেশি বেশি ছবি আঁকা। কিন্তু অতিরিক্ত এখানে বলেছে হ্রাস পায় মানে কমে যায়, কিন্তু এগুলো বন্ধুদের সাথে মেলামেশা করা, লাইব্রেরিতে পড়াশোনা করা, ছবি আঁকা, এগুলোর ক্রিয়েটিভিটি বাড়ে, কিন্তু কমে যায় অতিরিক্ত পরীক্ষা বা গ্রেডের চাপ। এই গ্রেডের চাপের ফলে তারা নতুন কিছু করতে পারে না, সেদিকে মনোযোগের ফলে নতুন কিছু তারা সৃষ্টিশীল করতে পারে না। তারপর দেখো, সৃজনশীলতা প্রক্রিয়ায় ফেলিওর বা ব্যর্থতা কিভাবে দেখা উচিত? ব্যর্থতা আসা মানে বুদ্ধির অভাব, চূড়ান্ত লজ্জার বিষয় হিসেবে, একটি শিখন অভিজ্ঞতা এবং সাফল্যের সিঁড়ি হিসাবে, সব কিছু ছেড়ে দেওয়ার সংকেত হিসেবে। এটি সঠিক অ্যান্সার হলো একটি শিখন অভিজ্ঞতা সাফল্যের সিঁড়ি হিসেবে এটি দেখা উচিত। নিচের কোনটি সৃজনশীল পণ্য বা ক্রিয়েটিভ প্রোডাক্টের উদাহরণ? ক্যালকুলেটরে করা একটি যোগফল, দোকান থেকে কিনে আনা একটি পোশাক, অব্যাহত জিনিস দিয়ে বানানো একটা নতুন মডেল এখানে রয়েছে শব্দটা দেখো। এই নতুন মডেল কিন্তু ক্রিয়েটিভিটি। তাহলে এখানে আমরা কি পেলাম? যে নতুন কিছু পণ্য থাকলে আমরা কিন্তু ক্রিয়েটিভ প্রোডাক্ট বলতে পারি। তাহলে অব্যবহৃত জিনিস দিয়ে বানানো একটা নতুন মডেল, এই নতুন মডেলকে আমরা বলবো ক্রিয়েটিভ মডেল আমরা বলে থাকি। ঠিক, তাহলে এটি হবে সৃজনশীল। সব
সব কিছুই যদি নতুনত্ব থাকে তাহলে আমরা বলবো এটি ক্রিয়েটিভ প্রোডাক্ট বা সৃজনশীলতার বৈশিষ্ট্যের মধ্যে এটি পড়ে। তারপরে সৃজনশীল চিন্তা করার জন্য নিরিবিলি পরিবেশ কেন দরকার হয়? মানুষকে ঘৃণা করার জন্য, অলসতা করার জন্য, ঘুমিয়ে থাকার জন্য, মনোসংযোগ বৃদ্ধি এবং অবচেতনার মানের চিন্তাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা জানি যদি আমরা মনোসংযোগ দিতে পারি তাহলে সেই বিষয়ের মধ্যে নতুনত্ব কিছু আমাদের মধ্যে প্রকাশ পাবে। তাই মনোসংযোগ বৃদ্ধি করার জন্য একটা নিরিবিলি স্থানের প্রয়োজন। সৃজনশীল ব্যক্তিত্বের উভয়চারিতা বা অ্যান্ড্রোগনি বলতে কী বোঝায়? দ্বিচারিতা বা মিথ্যা কথা বলা, সংবেদনশীলতায় দৃঢ় উভয় গুণের সমন্বয়, কোনো লিঙ্গ না থাকা, আর ডাঙায় এবং জলে বসবাস করা, এবং সংবেদনশীল এবং দৃঢ়তা উভয় সমন্বয় না থাকা। তারপরে প্রশ্ন দেখো, এটা আমাদের অন্তিম প্রশ্ন। সৃজনশীলতা কেন কেবল জন্মগত নয় বরং চর্চার বিষয়? সৃজনশীলতা জন্মগত নয়, এটা চর্চার বিষয়। এই প্রশ্নটির সঠিক উত্তর কি? তোমরা দেখো, 1, কারণ অনুশীলন করলে মস্তিষ্কের নিউরন সংযোগ বৃদ্ধি পায়, চর্চা করলে কেবল বয়স বাড়ে, জন্মগত না হলে কিছুই করা সম্ভব নয়, চর্চা করলে কেবল শক্তি বৃদ্ধি পায়। এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা অবশ্যই সবাই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবে। আর তোমাদের এর মধ্যে যেটি রয়েছে সেই উত্তরটি আমাদের, আর তোমাদের কোন বিষয়ের উপর এমসিকিউ টেস্ট দরকার, কোনো বিষয়ে পড়াতে কোনো বুঝতে অসুবিধা হলে আমাদের সেই টপিকটি অবশ্যই কমেন্ট করে দেবে। আমরা অবশ্যই সেই টপিকটি নিয়ে তোমাদেরকে ক্লাস দেওয়ার ব্যবস্থা করব। এর পরবর্তী ক্লাস তোমাদের কি হবে, কোন সাবজেক্ট করালে ভালো হবে, তোমরা আমাদের অবশ্যই কমেন্ট করবে। এখানে নেট সেট এডুকেশন, এসএলএসটি এডুকেশন, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, অল পেডাগজি সম্পর্কে ক্লাস করানো হয়। এই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।